আমরা এই যে এখন কিন্তু আর আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নই, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্মী হিসেবে আমরা কাজ করছি। তাদের মোরাল যদি আমার সাথে মেলে, আমি আবারও বলছি, তাদের মোরালটা যদি আমার সাথে মেলে তাহলে আমি ডেফিনেটলি তাদের সাথে। আমরা গতবারে বিধানসভায় যা ফল পেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো এবং অনেক বেশি সিট করে আমরা জিততে চলেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন পার্লামেন্টের লাস্ট বক্তৃতাও তাই রেখেছি। টলিউডে টিএমসি রাজ চলাকালীন বাংলার অ্যাক্টররা যেই স্পিডে টিএমসি জয়েন করেছিল, বাংলাতে বিজেপি জেতার পর তার চেয়েও বেশি স্পিডে দল বদল করতে দেখা যাচ্ছে বাংলার একাধিক অ্যাক্টরদের, যাদের মধ্যে কেউ দলের হয়ে জিতে ক্ষমতার অপব্যবহার করেছে, আবার কেউ প্রকাশ্যে নিজেকে অভিনেতা না বরং রাজনৈতিক নেতা হিসেবে তাকে কনসিডার করতে বলেছে এবং দল হারের পরের দিনই তার গলায় অন্য সুরও শোনা গেছে এবং সেই নতুন দলের কাছে কাইন্ড অফ তাকে নেওয়ার প্রস্তাবও দিয়ে রেখেছে। কিংবা কেউ ভোটের কয়েকদিন আগে দলের নাম লিখিয়ে দলের হয়ে প্রচার করে বড় বড় কথা বলে এবং ভোটের রেজাল্টের পর তাকে মানুষের কাদা ছোড়াও খেতে হয়েছে। আবার কেউ দিনের পর দিন দলের হয়ে বিভিন্ন র্যালিতে হাঁটছে কিংবা দলের প্রচারে যাচ্ছে অ্যান্ড এরপরে দল হেরে গেলে পরের দিনই বিজয়ী দলকে শুভেচ্ছাও জানিয়েছে। আবার কেউ দলের হারের পর এটাও জানিয়েছে যে এবার থেকে সে আর রাজনীতির সাথে যুক্ত থাকবে না, সে শুধুমাত্র অভিনয়তেই ফিরবে। আবার কোনো বিজয়ী অ্যাক্টরকে তার জেতার পর কিছু ডিরেক্টর আর কম্পোজার তাকে এভাবে ঘিরে ধরে রেখেছে যেন তারা সবসময় সেই অভিনেতার সাথে ছিলেন, অথচ যখন সেই অভিনেতা টলিউডে ব্যান ছিল তখন তাকে নিয়ে কেউ একটা কথাও বলেনি। অ্যান্ড সাধারণ মানুষের মতে যেসব অ্যাক্টররা হারের পর লিখছে যে তারা রাজনীতি করবে না, এবার থেকে তারা অভিনয় বা ডিরেকশনে ফিরবে, তারা এসব আসলে লিখছে কারণ বিজেপি বলে দিয়েছে কোনো নতুন মুখকে তাদের দলেই নেওয়া হবে না, সেই কারণেই তারা এটা করছে। সেই কারণেই তাদের আর কোনো পথ খোলা না থাকায় তারা এসব লিখছে। বাট যদি বিজেপিতে যাওয়া যেত তাহলে তারা নিশ্চয়ই দল বদল করে বিজেপিতেই যেতে। অ্যান্ড লাস্ট কয়েকদিন ধরে বাংলার পার্ট টাইম অভিনেতা এবং ফুল টাইম নেতাদের এরকম দল বদল দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে তাদেরও যাতে বিরোধী দলের মেম্বার হওয়ার কারণে টলিউড থেকে ব্যান না হতে হয়, সেই কারণেই কি তারা এরকম রাতারাতি পাল্টি মারছে, নাকি তাদের বিশ্বাস যে টলিউড থেকে পলিটিক্স সরে যাবে অ্যান্ড সেই কারণেই তারা রাজনীতি ছেড়ে অভিনয়তে ফিরতে চাইছেন, নাকি এসবই কুমিরের কান্না আর দুদিন পর তারাও বিজেপি জয়েন করবে, কিংবা টলিউড থেকে পলিটিক্স সরে গেলেই কি সেই সমস্ত ব্যান অভিনেতারাও ফিরে আসবেন? এই সমস্ত বিষয়ে ডিটেলসে জানতে হলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। বাবা বিজেপি দেখো চলে দেখো, আমরা এটা সবাই জানি যে বাংলাতে টিএমসির আমলে যে সমস্ত অভিনেতা তাদের দলের নাম লিখিয়েছিল তারাই এই বছরে বাংলা সিনেমাতেও রাজ করেছে। সেই কারণেই বনি, সোহম এদের মতো অ্যাক্টরদের সিনেমাও বহু দিন ধরে হলে চলেছে, এন্ড সেটা একটা অখাদ্য সিনেমা হওয়া সত্ত্বেও। শুধু তাই নয়, তাদের দাদাগিরিও দেখা গেছে বারবার। কখনো সোহম কোনো এক রেস্তোরাঁর মালিককে চর লাথি মেরেছেন, আবার কখনো তার ছেলেদের ফোন করে কাউকে মেরে তার হুলিয়া বিগড়ে দেওয়ার কথা বলেছে। আর অন্যদিকে যে সমস্ত অভিনেতারা সেই পার্টিতে যোগ দেয়নি এন্ড তাদের এগেইনস্টে কথা বলেছে তাদেরই ব্যান করে দেওয়া হয়েছে টলিউড ইন্ডাস্ট্রি থেকে। সেই সমস্ত কিছুর পর আজ টিএমসি হেরে যাওয়ার পর যেই অ্যাক্টরকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, যাকে দলের হারের পর গমচোর গরুচোর বলা হচ্ছে, সে আর কেউ নয়, সে হলো দীপক অধিকারী একে দেব। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টের লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম, যেখানে তাকে এবারের প্রচারেও প্রত্যেকদিন দেখা গেছে তার দলের প্রার্থীদের হয়ে প্রচার করতে, অথবা তিনি হিরণের অ্যাক্টিং ক্যারিয়ারের মতো তার পলিটিক্যাল ক্যারিয়ারও শেষ হয়ে যাবে এসবও বলেছেন। আমার বন্ধু দেব বলেছিলেন হিরণের তো ফিল্মের কেরিয়ার শেষ হয়ে গেছে, আমার কাছে হিরণ হেরে যাওয়ার পর হিরণের রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে, হিরণ কোথায় যাবে কেউ জানে না। এবং তিনি যথেষ্ট আশাবাদীও ছিলেন যে তার দল এবারও জিতে যাবে। আমরা গতবারে বিধানসভায় যা ফল পেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো এবং অনেক বেশি সিট করে আমরা জিততে চলেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এবারে আর সেটা হলো না এবং বিজেপি ক্ষমতায় আসতেই সবাই তার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তুলে তাকে টার্গেট করতে শুরু করেছে। আবার অন্যদিকে সাধারণ মানুষের সামনে আসলেও তাকে গরুচোর গমচোর বলতেও শোনা যায়। এই সমস্ত কিছুর পর কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করে সে তার ব্যক্তিগত কিছু কথা জানান সাধারণ মানুষ, যেখানে তিনি বলেন যে সে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই অনেক চেষ্টা করে, অনেক রিকোয়েস্ট করে, বাট এত কিছুর পরেও যখন তিনি ফাইনালি এটা বুঝতে পারেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আর সম্ভব নয়, কারণ যদি সেটা সত্যি সম্ভব হতো তাহলে এতদিন সেটা কমপ্লিট হয়ে যেত, বাট এতদিনও যখন সেটা হয়নি আর সেটা এর পরেও হবে না, এন্ড সেই কারণে সে গত বছর নির্বাচনের আগে পদত্যাগ করে দিয়েছিলেন। বাট দেব তার সেই ইন্টারভিউতে এটাও বলে যে এই পদত্যাগের পর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তার কাছে পার্সোনালি কথা বলতে আসে, তাকে আশ্বাস দেন যে এবার সে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে, এন্ড সেই কারণেই ভোটে জিতলে 500 কোটি টাকা স্যাংশন করা হবে এটার জন্য। এন্ড এরপর দেবের কথা অনুযায়ী তাকে ভুলিয়ে ভালিয়ে আবারও সেই পার্টি কন্টিনিউ করায় তারা। বাট স্যাডলি এরপরেও না হয়েছে কোনো উন্নয়ন আর না হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট। এন্ড এই সমস্ত কারণেই সেদিন থেকে আজও দেব টিএমসির হয়ে কাজ করলেও ঘাটালে এবার টিএমসির হারের পর তার এরকম বিস্ফোরক মন্তব্যের কারণে সাধারণ মানুষের এটাই মনে হতে শুরু করেছে যে সে
হয়তো টিএমসি ছেড়ে বিজেপি জয়েন করতে পারে। তবে অনেকের মুখে এটাও শোনা যাচ্ছে যে সে রাজনীতি থেকে বিরতি নিয়ে এবার শুধুই ছবি বানানোতে ফোকাস করবে। অ্যান্ড এসবের কারণে রিসেন্টলি একটা সভা থেকে বেরোনোর সময় তাকে ঘিরে গরুচোর এবং গমচোর স্লোগান তুলতে থাকে সেখানকার সাধারণ মানুষেরা। বাট অন্যদিকে কিছু মানুষ দেবের কয়েকটা ভালো দিকের কথাও বলছেন। এই যেমন তিনি টিএমসির লোক হওয়া সত্ত্বেও অনির্বাণের ব্যান্ড নিয়ে সব থেকে বেশি অ্যাক্টিভলি প্রোটেস্ট করেছেন। কোথায় তার মধ্যে আমরা যদি একে অপরকে ব্যান করতে শুরু তাহলে আজকে কথার কথা বলছি, একটা অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে কিভাবে টেকনিশিয়ানদের ঘরে রোজগারটা বাড়াবো, কিভাবে প্রত্যেকটা মানুষ যেন কাজ করার সুযোগটা পায়। কিংবা ঘাটাল মাস্টার প্ল্যান করতে না পেরে নিজে থেকেই পদত্যাগ করেছিলেন। অথবা যেখানে বাকি অ্যাক্টররা টিএমসি জয়েন করার পর পার্টি চটি চাটাতেই ব্যস্ত, দেব সেখানে বছরের পর বছর ধরে বাংলাতে হিট ছবি দিয়ে গেছে। সেই কারণে বাংলার কিছু মানুষ এখনো হলমুখী হয়েছে। কিংবা বিরোধী দলের মিঠুন এবং রুদ্রনীলের সাথেও বহুবার তিনি কাজ করেছেন। এছাড়াও আরো অনেক কারণে দেব অ্যাজ এ টিএমসি লিডার মানুষ তাকে পছন্দ না করলেও দেব অ্যাজ এ অ্যাক্টর অনেকেই তাকে পছন্দ করেন। এখন এটাই দেখা যে ফাইনালি কি ডিসিশন নেয়। আর দেবের গল্প শুনে তুমি যদি ভাবো যে বাকিরাও এরকম ভাবেই দরকারের সময় প্রোটেস্ট করেছে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ ইন্ডাস্ট্রিতে বনি সেনগুপ্তর মতো কিছু অ্যাক্টরও আছে যারা যখন টিএমসি ক্ষমতায় ছিল তখন যেভাবে সেই পার্টিকে তৈলমর্দন করে তাদের থেকে দিনের পর দিন বেনিফিট নিয়েই গেছে, এন্ড সেই কারণেই বছরে একটা দুটো ছবি বানিয়েও গেছে এবং তার ছবি হল পেতেও সফল হয়েছে। এবং যেই টিএমসি হেরেছি হোমনি তার পরের দিনই বিজেপি জয়েন করার কথাও শোনা যাচ্ছে তার মুখে। এন্ড সেই কারণেই তার ছবি হিট না হলেও তার এরকম দল বদলের ইন্টারভিউ সমাজ মাধ্যমে এখন বেশ হিট চলছে। তাদের মোরালটা যদি আমার সাথে মেলে তাহলে আমি ডেফিনেটলি তাদের সাপোর্ট। তার মানে পরবর্তীতে বনি সেনগুপ্তকে গেরুয়া শিবিরে দেখা যেতে পারে কি? লাস্ট কয়েক বছর ধরে যবে থেকে সে টিএমসি জয়েন করেছে তবে থেকে তুমি যদি বনি সেনগুপ্তর অ্যাক্টিং কেরিয়ার দেখো তাহলে সেখানে হিট ছবি আদৌ পাবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি হিট কিছু পাও তাহলে সেটা তার ইন্টারভিউ। যেমন এবারের ইলেকশনের আগে যখন তাকে সাংবাদিকরা ইলেকশন নিয়ে প্রশ্ন করে তখন তিনি এটা বলেন, আমি যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে যে হাওয়া খুবই ভালো এবং এই যে অনেকে মিথ্যে প্রচার করছে যে তারা এগিয়ে আছে বা তারা অনেক ভোট বেশি পেয়েছে, অনেক সিট পেয়ে গেছে অলরেডি, এইগুলো আমার মনে হয় ভাওতাবাজি হচ্ছে। মানে একজন মানুষ যে দলের চটি এত পরিমাণে চাটতে পারে সেটা হয়তো বনি সেনগুপ্তকে না দেখলে কেউ জানতেই পারতো না। এন্ড তিনি এটাও অবলীলায় বলে দিতেও দুবার ভাবে না যে তারা এখন নায়ক নায়িকা নয়, তারা তৃণমূল কংগ্রেসের এখন প্রার্থী। আমরা এই যে এখন কিন্তু আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নই, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্মী হিসেবে আমরা কাজ করছি। এসব দেখার পর আমার একটাই রিকোয়েস্ট, যেভাবে তার প্রার্থী হওয়ার শখ কিংবা দলের চটি চাটার শখ, এবারে সিনেমাতে অভিনয় করতে এলেও তাকেই যেন এটাই শোনানো হয়। উল্টো দিকে তার মা পার্টির হেল্পে ছেলেকে প্রত্যেক বছর ছবি পাইয়ে দেওয়ার পর তার পার্টি যখন হেরে গেল তারপর প্রায় প্রত্যেক দিনই সে মিটিং ডাকছে এবং ইন্টারভিউতে তাকে বেশ রাগী অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়াও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একজন অ্যাক্টরও আছে যে শুরুতে টিএমসিকে নিয়ে নানান কথা বলতো, টিএমসির টলিউডের ক্যান্ডিডেটদের নিয়েও নানান কটূক্তি করেছেন। অ্যান্ড এটাও বলেছেন যে যারা রাজনীতি বোঝেন না তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। জানি তারা কি করতে পলিটিক্সে গেছে, কিছু জানে না। তবে যারা বোঝো না পলিটিক্স, প্লিজ অন্য কিছু করো, তোমরা যথেষ্ট ট্যালেন্টেড, অন্য কিছু করো, মানে যেটা জানো না সেটাতে ঢুকে জিনিসটাকে আরো নষ্ট করো। এন্ড তিনিও সেই জন্যই টিএমসি জয়েন করেনি এতদিন। বাট এসব বলার পরেও কয়েকদিন আগে ভোটের প্রচারে তাকে বারবার একাধিক প্রার্থীর হয়ে প্রচার করতেও দেখা গেছে এবং এত প্রচার সত্ত্বেও যেই টিএমসি হেরেছে তার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপিকে শুভেচ্ছা বার্তা জানাতেও দেখা গেছে তাকে। এন্ড বিভিন্ন টিভি চ্যানেলে ইন্টারভিউতেও দেখা গেছে তাকে। হ্যাঁ, আমি কথা বলছি বর্ধমানের বিশমালকে নিয়ে। যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি দেখবে যে আমি বলেছি যে সে কোনো পার্টি জয়েন করেনি, তাই সে অনেক ব্যাকল্যাশও পেয়েছে এবং তার বলা এসব কথার জন্য তাকে অতীতে অনেক কিছু শুনতে হয়েছে অ্যান্ড ফেসও করতে হয়েছে। অ্যান্ড তার এই নেচার দেখে সাধারণ মানুষ এটাও ভাবতো যে টিএমসিতে সে নাম লেখাবেন না। বাট এবারের ভোটের আগে গাধা গরুর মতো যেভাবে কিছু অ্যাক্টররা এই দলে নাম লিখিয়েছেন তাদের মতো অঙ্কুশ হাজরাও অ্যানাউন্সমেন্ট করে তার নাম না লেখালেও তার কাজে আর তার সমর্থনে সেটা ঠিকই বুঝিয়ে দিয়েছেন। আর দল হারতেই পাল্টিও খেয়ে রাম ভক্ত হয়ে তার ফেসবুকে পোস্ট এবং বিভিন্ন খবরের চ্যানেলে তাকে ইন্টারভিউ দিতে দেখা গেছে। আর যখন পাল্টি খাওয়ার কথা বলাই হচ্ছে তখন সায়ন্তিকা ব্যানার্জিকে ভুলে গেলে কিভাবে হবে? সায়ন্তিকা ব্যানার্জি দল জয়েন করার পর থেকেই এটাই ভুলে গেছেন যে তিনি দলের আগে একজন অভিনেত্রী ছিলেন। মানুষ তাকে তার দলের জন্য নয় বরং তার অভিনয়ের জন্যই তাকে এত ভালোবাসা দিয়েছিল। বাট সে সব ভুলে রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই একটার পর একটা কাণ্ড করে খবরের শিরোনামে এসছেন বারবার। কখনো তার বিরুদ্ধে টাকা নিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। গরিব দুস্থকে সামনে যারা রয়েছেন, মা জেঠিমারাও গরিব মানুষরা ছিলেন, তাদের যদি ফল খাওয়ার জন্য দিয়ে থাকি 101 টাকা দিয়ে যদি আশীর্বাদ নিয়ে আমি যদি মানুষের 4টে ভোট দেয় তাহলে আমি খুশি থাকবো। কখনো তার এলাকায় প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার জন্য অভিযোগ এসছে। তাছাড়া তার অপোজিশনকে যাচ্ছে তাই বলা, অথবা অভয়াকাণ্ডের সময় ফেক শোক প্রকাশের জন্য গিটার বাজানো, অথবা প্রচারে বেরিয়ে উন্মাদের মতো নাচ,
কিংবা দল তাকে টিকিট না দেওয়ায় দল থেকে বেরিয়ে যাওয়ার জল্পনাও শোনা যায়। অ্যান্ড ফাইনালি এবারের নির্বাচনের আগে অবধি যেভাবে তিনি ডান দিক বাদিক না দেখে চটি চেটেই গেছেন, ভোটে হারের পরও সেই স্পিডেই তিনি আন্ডারগ্রাউন্ডে হয়ে গেছেন। অ্যান্ড কয়েকটা খবরের চ্যানেল থেকে এটাও শোনা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাদের দলের উচ্চপদস্থ ব্যক্তিদের ফোনও তিনি অ্যাভয়েড করছে। আবার এটাও শোনা যাচ্ছে যে সে নাকি রাজনীতি ছেড়ে এবার পাকাপাকি ভাবে অভিনয়তে ফেরার ইচ্ছা প্রকাশ করছে। আবার অনেকের মতে তিনি পাল্টি খেয়ে ক্ষমতায় আসা দল জয়েন করবেন বলে টিএমসির কারোর ফোনই তিনি ধরছেন না। এখন এটাই দেখা যে সে কি করবে। এছাড়াও টিএমসি ক্ষমতায় থাকার সময় যেসব অ্যাক্টররা টিএমসি জয়েন করেছিল তারা টাইম টু টাইম তাদের পাওয়ারের মিসবিহেভ করেছে, যেমন শুভমের সেই রেস্তোরাঁর মালিককে চড় মারার ঘটনা কিংবা কাউকে মেরে তার হুলিয়া বিড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনাও সবাই দেখেছে। অথবা তাদের সরকার ক্ষমতায় আছে বলে যখন যাকে তাকে ব্যান করে দেওয়া হয়েছে, অথবা তাদের দলের নায়কদের সিনেমায় সরকারি হল এবং পুরো রাজ্যের হলেই চলবে, এই পার্সিয়ালিটি করার মতো ঘটনা লাস্ট 15 বছরে বাংলার মানুষ দেখেছে। এন্ড এভাবেই টিএমসি তাদের আন্ডারে থাকা অভিনেতাদের ফেভার করে গেছে। বাট এবারের হারের পর অভিনেতারা যখন বুঝতে পেরেছেন যে তাদের রাজত্ব এবার শেষ, তখন তাদের মধ্যে কেউ কেউ পাল্টি খাচ্ছে, কেউ গায়েব হয়ে যাচ্ছে, আবার কেউ সরাসরি অন্য দলকে অ্যাপ্রোচও করছে। আবার রিসেন্টলি শপথ অনুষ্ঠানে জিতকেও তারকাদের আসনে দেখা গেছে। এখন এটাই দেখা যে সেও কি ফাইনালি রাজনীতিতে নাম লেখাচ্ছেন নাকি শুধু ইনভিটেশন পেয়েছেন বলেই গেছেন সেখানে। তোমার কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানি। এন্ড আমার মতে যবে থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই তৃণমূলীকরণ হয়েছে তবে থেকেই অ্যাক্টরদের এক্সক্লুসিভিটি নষ্ট হয়ে গেছে। কারণ আগে মানুষ তাদের ফেভারিট অ্যাক্টরকে দেখার জন্য কত কাঠখড় পোড়াতো, বাট এখন দলের প্রচারে, নিজের প্রচারে সেসব স্টাররাই যেভাবে দিনের পর দিন রাস্তায় নেমে এসেছে সেভাবেই তারা আর স্টার কথাটা ডিজার্ভ করে না। তারাও আর 5টা নেতার মতোই হয়ে গেছে, যারা আজ এ দলে কাল অন্য দলে ভিড়ছেন, যাদেরকে যখন তখন চোর বলে দেওয়া যাচ্ছে, যারা তাদের পাশের পাড়ার বন্ধুদের মতোই রোজ আসছে তাদের পাড়ায়। তাই পলিটিক্স জয়েন করে অ্যাক্টররা তাদের নিজের মান সম্মান যেমন ক্ষুণ্ণ করেছেন, তেমনই স্টার বা তারকা হওয়ার জায়গায় মানুষের হাসির পাত্র হয়ে উঠেছেন তারা। অ্যান্ড আমি এটা সবাইকে বলতে চাই যে যারা এই পার্টি করে নিজেদের মধ্যে কিংবা নিজেদের বন্ধুদের মধ্যেই ঝামেলা লড়াই করছেন, তারা এটা জেনে রাখো যে তোমার বা তোমার বাড়ির লোকের কোনো বিপদ হলে এই পার্টির লোকেরা বা এই সেলিব্রিটিরা কিন্তু এগিয়ে আসবে না, এগিয়ে আসবে তোমার সেই বিরোধী দলের সেই বন্ধুটাই। তাই পার্টি পলিটিক্স সাইডে রেখে নিজেদের বন্ধুত্ব নষ্ট করো না। আর নতুন নতুন ক্ষমতায় আসা দল যদি এটা ভেবে থাকে যে আমরাও 15 বছর শুধু প্রতিশ্রুতি দিয়েই কোনো কাজ না করে পার পেয়ে যাব, তাহলে বলে দিই যে এরকমটা করলে হয়তো পরের 5 বছরের মধ্যেই তাদেরকেও গদি হারাতে হতে পারে। কারণ ক্ষমতায় আসার পর প্রথম 5 বছর টিএমসিও ভালো কাজ করেছিল এবং ভুড়ি ভুড়ি আশ্বাসও দিয়েছিল। এন্ড আমি এটাও আশা রাখবো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ যে দুরবস্থা সেটাও যেন ঠিক হয়। মানুষ যেন ইন্ডাস্ট্রিতে রাজনীতি না ঢুকিয়ে ভালো কাজ সাধারণ মানুষকে উপহার দিয়ে বাংলার মানুষকে আবারও হলমুখী করতে পারে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার পর এই দল বদলু অ্যাক্টরদের নিয়ে বা বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। এন্ড আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এন্ড তুমি এটা জানলে অবাক হবে যে বাংলা শুধু অ্যাক্টররাই নয়, টিএমসি হারের পর বেশ কিছু ক্রিয়েটাররাও রাতারাতি দল বদল করেছে। তাই তাদের সম্পর্কে জানতে হলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।